কিছু কিছু ভ্রমণ শুধু জায়গার পরিবর্তন নয়, জীবনের পরিবর্তন। অরুণাচল প্রদেশের তাওয়াং তেমনই এক অবিস্মরণীয় গন্তব্য। শান্তি ভ্যালির শান্ত পরিবেশ থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে 13,700 ফুট উচ্চতায় অবস্থিত সেলা পাসের পথ পেরিয়ে তাওয়াংয়ে পৌঁছানো, প্রতিটি ধাপ ছিল এক নতুন আবিষ্কার। এই ভিডিওতে আমি তুলে ধরেছি আমার সেই অসাধারণ ভ্রমণের পুঙ্খানুপুঙ্খ বিবরণ, যা আপনাকেও মনোমুগ্ধ করতে বাধ্য। তাওয়াংয়ের সংস্কৃতি, সেখানকার মানুষের জীবনযাত্রা এবং ভারতের সবচাইতে বড় মনেস্ট্রির চিত্র ফুটে উঠবে এই ভিডিওতে। আর জানবেন 15,200 ফুট উচ্চতায় যেখানে প্রকৃতিও হার মেনেছে, সেখানে দেশের স্বার্থে কিভাবে পাথরের মতো অটল হয়ে দাঁড়িয়ে আছেন আমাদের ভারতীয় সৈনিকরা। এটি কিন্তু আমার অরুণাচল সিরিজের তৃতীয় পর্ব। এর আগের 2 পর্বে আমি দেখিয়েছি জামেরি এবং শান্তি ভ্যালির অপার সৌন্দর্য, আর এবার শান্তি ভ্যালিকে পিছনে ফেলে আমরা চলেছি দ্য ল্যান্ড অফ মনপাস, তাওয়াংয়ের সফরে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর তাওয়াংয়ের কাহিনী। শান্তি ভ্যালি থেকে তাওয়াংয়ের যাত্রাপথে আমরা প্রথমেই এসে পৌঁছেছি অরুণাচল প্রদেশের এক অনন্য সৌন্দর্যের কেন্দ্রস্থলে, ধিরাং মনেস্ট্রিতে। এটি একটি আধুনিক বৌদ্ধ প্রতিষ্ঠান, যা 2017 সালের 5ই এপ্রিল বর্তমান দলাই লামা কর্তৃক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামিং জেলায় অবস্থিত এই ধিরাং মনেস্ট্রি থুপসুং ধারগে লিং নামেও পরিচিত। এই নামটি স্বয়ং দলাই লামাই দিয়েছিলেন, যার অর্থ হল বুদ্ধের বাণী প্রচারের স্থান। বেশ অনেকটা জায়গা নিয়ে পাহাড়ের একদম চূড়ায় গড়ে উঠেছে এই মনেস্ট্রি। মনেস্ট্রির মধ্যে দর্শনার্থীদের জন্য রয়েছে বেশ কয়েকটি থাকার ব্যবস্থা। মনেস্ট্রির গর্ভগৃহে পৌঁছানোর জন্য সিঁড়ি দিয়ে খানিকটা উপরে উঠতে হয়। মঠটি ঐতিহ্যবাহী তিব্বতী স্থাপত্য শৈলীতে নির্মিত, রঙিন চিত্রকর্ম এবং কারুকার্যময় কাঠের কাজ দিয়ে সজ্জিত। এটি মূলত তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক সম্প্রদায়ের সাথে যুক্ত একটি মনেস্ট্রি। বৌদ্ধ সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন এই মনেস্ট্রি। সাধারণত সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি এটি খোলা থাকে। রঙিন প্রেয়ার ফ্ল্যাগস, রং বেরঙের চিত্রকলা আর পাহাড়ের নীরবতা এক অন্যরকম অনুভূতি তৈরি করে। আর তার সাথে মনেস্ট্রির চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য জায়গাটিকে একটি আলাদাই মাত্রা এনে দিয়েছে। আপনারা যেই পথেই তাওয়াং আসুন, ধিরাংয়ের উপর থেকে কিন্তু আপনাদেরকে আসতে হবে। আর ধিরাংয়ের সবচাইতে জনপ্রিয় সাইট সিইং পয়েন্ট কিন্তু এই মনেস্ট্রি। যদিও আরও অনেক কিছু আছে এখানে দেখার মতো, কিন্তু আমাদের হাতে সময় ছিল বড্ড কম, তাই আমরা সোজা বেরিয়ে পড়লাম সেলা পাস হয়ে তাওয়াংয়ের উদ্দেশ্যে। সেলা পাস कितना हाइट का है? 13,700 फीट हाइट। 13,700 और बुमला पास? बुमला 15,200 फीट हाइट है। 15,200 फीट। तो वहाँ पे सावधानी रखना है, हड़बड़ी नहीं करना है, आराम से पैदल जाना है, आराम से जो भी है आराम से करना है। मतलब क्योंकि ऑक्सीजन लेवल बहुत लो है, ये हम लोग का भारी पड़ जाएगा नहीं तो। শুনলেন তো, 13,700 ফিট উচ্চতায় পৌঁছাবো আমরা। আশেপাশে লক্ষ্য করুন, গ্রিনারি কমতে শুরু করেছে। এর অর্থ অলরেডি আমরা বর্তমানে যথেষ্ট হাইট গেইন করে ফেলেছি। সেই যে মেঘের মধ্যে থেকে সূর্যের আলো পড়ার একটা যে চিত্র আমরা ছোটবেলা থেকে এঁকে আসছি, সেটা এখন আমার চোখের সামনে। আমরা এখন যাচ্ছি সেলা পাস, আর সেলা পাস যাওয়ার পথে রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি। ড্রাইভার দাদা বললেন এখান থেকে বাইরে বেরিয়ে দেখুন, খুবই সুন্দর দেখতে লাগছে। খুবই সুন্দর, এটাকে শুধু খুব সুন্দর বলাটা খুব মুশকিল হবে, আপনারাই দেখুন। সূর্যের আলো এসে পড়েছে এইখানটাতে, এই জায়গাটা কালারফুল হয়ে আছে, বাকি জায়গাগুলো ডার্ক হয়ে আছে। অদ্ভুত রকম কন্ট্রাস্ট দিচ্ছে, আর আকাশে ভর্তি মেঘ, চারিদিক মেঘলা আকাশ। অসাধারণ জায়গাটা। সেলা পাস যাওয়ার পথে এমন অনেক জায়গা পড়বে যেখানে খানিকক্ষণ না দাঁড়ালে মনে হবে যেন খুব বড় একটা মিস করে ফেললাম। তাই সময় হাতে অল্প থাকলেও বারবার আমাদের একটা জায়গায় দাঁড়াতে হচ্ছে।
সো এখন আমরা আছি সিলাবাস বলে একটি জায়গাতে, অরুণাচল প্রদেশ। সিলাবাসের নাম হয়তো আপনারা সবাই শুনেছেন। তো সিলাবাসে এসেই আমরা এই পিছনে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এখানে এসে আমরা একটু ম্যাগি আর একটু বয়েলড এগ খেলাম, কারণ আমাদের সেই সকাল থেকে বেরোনোর পর থেকে আর কিছুই খাওয়া দাওয়া করা হয়নি। তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া করে এখন আমরা বাইরে বেরিয়েছি একটু আর হেঁটে চলে আশেপাশটা এক্সপ্লোর করার জন্য। সেলাপাস, এই জায়গাটির নাম সেলাপাস হওয়ার পিছনে রয়েছে আমাদের দেশের এক গৌরবময় এবং বীরত্বের ইতিহাস। 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় মহাবীর চক্রপ্রাপ্ত ইন্ডিয়ান আর্মির রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত এই এলাকায় পোস্টেড ছিলেন। উনি একা চীনা সৈনিকদের এখানে আটকে রেখেছিলেন প্রায় 72 ঘন্টারও বেশি। আর ওনাকে সাহায্য করতে সেই মুহূর্তে এগিয়ে এসেছিলেন স্থানীয় মনপা দুটি মেয়ে, সেলা এবং নুরা। অ্যামিউনিশন, খাবার ইত্যাদি সাপ্লাই করা থেকে শুরু করে যুদ্ধের সময়ও নানান রকম সাহায্য করেছিলেন এই মেয়ে দুটি। দুর্ভাগ্যক্রমে যশবন্ত সিং রাওয়াত যখন শহীদ হয়ে যান, তারপর বলা হয় সেলা এই লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই এই লেকের নামকরণ করা হয় সেলা লেক এবং এই পাসটির নাম হয়ে যায় সেলা পাস। এই কাহিনীটা শুধুমাত্র একটা গল্প নয়, এটি ভারতীয় সেনার বীরত্বের এবং ভারতের নাগরিকদের দেশপ্রেমের এক অদ্ভুত মেলবন্ধন, যা হয়তো পৃথিবীর খুব কম দেশেই দেখতে পাওয়া যায়। আর সেই আত্মত্যাগের কাহিনীর গন্ধ মিশে আছে এইখানকার হাওয়ায়, যা আপনারা এখানে এলে একেবারে অনুভব করতে পারবেন। এই যে এই দিকটা দেখুন, মেঘ এসে পাহাড়ের গায়ে নেমে গেছে। অ্যাকচুয়ালি আমরা যেখানে আছি সেখানেও মেঘ রয়েছে, আমরা এখানে আছি বলে এই জায়গাটা বুঝতে পারছি না, নিচ থেকে এখানে দেখতে পাচ্ছিলাম। এই জায়গাটা দেখুন, পুরো মেঘ পাহাড়ে ঘিরে ধরেছে। সিলাপাস কিন্তু অনেকটা হাইটে, সিলাপাস কিন্তু প্রায় 13,700 ফিট উচ্চতায়। তো সেই কারণে এখানে নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হলেও হতে পারে। তো সেই কারণে আপনারা চেষ্টা করবেন বেশি দৌড়ঝাঁপ না করার আর ধীরে সুস্থে কথা বলার, এবং খুব একটা বেশি অসুবিধার কিছু নেই, একটু খেয়াল রাখলে সবই ঠিকই আছে। হাইটটা বেশি এখানকার, তো প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে, আদারওয়াইজ শরীর ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে কিছু কিছু রেস্টুরেন্ট ছোটোখাটো আছে, সেখানে শুধু ম্যাগি, অমলেট এইসব পাওয়া যায়, তেমন বেশি কিছু পাওয়া যায় না। এর থেকে বেশি কিছু আমাদের এক্সপেক্ট করা উচিতও না এরকম একটা জায়গাতে। এই সেলাপাসে আসার যে রাস্তাটা, এটা কিন্তু টোটালি আর্মি এরিয়া। তো সেই কারণের জন্য এই আর্মি এরিয়াতে এই আসার রাস্তায় ভিডিও বা ফটোগ্রাফি করবেন না, কিছু প্রবলেম হতে পারে। আপনার আর্মিরা আপনাদেরকে কিছু কথাও বলতে পারে, তার জন্য বেকার ওসব রিস্ক নেওয়ার দরকার নেই। সেলাপাসে আসুন, এখানে এসে ভিডিও করুন। এই যে সেলাপাস, আমি অনেকটা নিচে নেমে এসেছি, ওই উপর থেকে আমি অনেকটা নিচে নেমে এসেছি, কিন্তু বেশি নিচে যাব না। আপনারা চাইলে এখান থেকে নেমে সোজা এই পথে গিয়ে ওইখানে যেতে পারেন, কিন্তু আমি বলবো পার্সোনালি যদি হাতে সময় থাকে তবেই যাবেন, কারণ খুবই ধীরে সুস্থে যেতে হবে এবং ধীরে সুস্থে ফেরত আসতে হবে। তাওয়াংয়ে যাওয়ার জন্য সেলা পাস ছাড়াও রয়েছে সেলা টানেল। আমরা ঠিক করেছিলাম যাওয়ার সময় আমরা সেলা পাস হয়ে যাব এবং ফেরার সময় সেলা টানেল হয়ে ফিরব। এই সেলা টানেলের ভিডিও আপনারা কিন্তু আগামী পর্বে দেখতে পাবেন, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আপনারাও যাওয়া কিংবা আসার রাস্তাটা অল্টারনেটিভ করে নিতে পারেন, এতে দুটি জায়গায় আপনাদের এক্সপিরিয়েন্স করা হয়ে যাবে। সেলা পাস থেকে তাওয়াংয়ের দূরত্ব প্রায় 70 কিলোমিটার, সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো। রাস্তার দুপাশে পাহাড়ের অপার সৌন্দর্য, আর তার সাথে গোল্ডেন আওয়ারে আকাশটা লাল হয়ে উঠেছে। তার মধ্যে হঠাৎ এক বাঁকে দেখলাম খানিকটা বরফ জমে আছে। যতই বলি স্নোফল না হলেও কোনো ব্যাপার না, তাও কোথাও না কোথাও এত উচ্চতায় আসলে একবার অন্তত ওই সাদা তুলোর মতো বস্তুটিকে দেখতে বড্ড মন চায়। যাই হোক, সেদিন কপালে এটুকুই ছিল। তারপর আর কোথাও না দাঁড়িয়ে সোজা বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। এখন বাজে ভোর 5টা। কালকে আমরা এখানে এসে পৌঁছেছি, তাওয়াংয়ে এসে পৌঁছেছি সন্ধে 6টা নাগাদ। তো এসে আর কোনো ভিডিও কিছু করিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল এখানে, আর বডিকে অ্যাক্লামালাইজ হতেও তো সময় লাগে। তো সেই কারণে আমরা খাওয়া দাওয়া করে লেট করিনি, ঘুমিয়ে পড়েছি। এখন আমি ঘুম থেকে উঠলাম, রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই। তো যদিও মেসি হয়ে গেছে রুমটা। তো এই হলো রুম, এখানে রয়েছে একটা আয়না, আমার হিটার লাগানো আছে, রুম হিটার। এখানে জানলা আছে, কাল সকালে এখান থেকে বেশ ভালো ভিউ পাবো, এখান থেকে বাইরেটা দেখা যায়। জানলা রয়েছে, একটা জানলা রয়েছে,
আর একটা জানলা এইখানে আছে, যদিও কাল রাত থেকে আমি এখানে সরিয়ে দেখিনি যে এখান থেকে কী দেখা যায়। আচ্ছা, এখান থেকেও বাইরের, তো এইখানটা হচ্ছে রিসেপশন এরিয়া, দেখা যায়। বাথরুমটা মোটামুটি খুব একটা যে ভালো বলবো না, এইগুলো বাথরুম মোটামুটি, কিন্তু ওখানে একটা হোল আছে বড় সড়ো, ওখান থেকে হাওয়া ঢোকে। আর একটা জিনিস যেটা বাজে লাগলো বাথরুমটাতে, সেটা হলো ঠিকঠাক লাগলো না এখানে এই গ্যাপটা, যে কারণে আমাদের পাশের রুম এবং আমার রুম, দুটো রুমের মধ্যে মেসি হয়ে যাচ্ছে জিনিসটা। কারণ ওই বাথরুমে কেউ কথা বললে এই বাথরুমে শোনা যায়, এরকম কিছু ব্যাপার। আদারওয়াইজ সব কিছু ঠিক আছে। পুরো কাঠের রুম, তো খুব একটা ঠান্ডা লাগে না রুমের মধ্যে, পুরো কাঠে, পুরোটাই কাঠের ফিনিশ। টিভি আছে, টিভি কোনো কাজের না। তো একটা বেড এখানে দিয়েছে, একটা সোফা দিয়েছে ওখানে, আর একটা বেড দিয়েছে এখানে। এই বেডে আমি ঘুমাচ্ছি। এই বেডে আমার সব গিয়ার্স রয়েছে যেগুলো চার্জ হচ্ছে, একটাই চার্জিং পয়েন্ট আছে, সেই কারণে একই জায়গায় চার্জ করতে হচ্ছে আমাকে, কারণ আমার ক্যামেরার ব্যাটারি চার্জ হচ্ছে। তো এই হলো রুম। আর রুমের বাইরের যে ব্যালকনি, সেখান থেকে কোনো রকম ভিউ বর্তমানে আসছে না। তো সেই কারণে সকাল হোক, তারপর আমি দেখাবো যে বাইরেটা কেমন দেখতে লাগছে। তো এখন আমি আছি আমাদের তাওয়াং হোমস্টের সামনে ব্যালকনিতে, পিছনে ক্যামেরার পিছনে আমার রুম, তার সামনে এই ব্যালকনিটা। আজকে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা, মানে প্রায় 1 ডিগ্রি কাছে টেম্পারেচার ছিল। তো সেই জন্য আমরা বাইরে খুব একটা আর বেরোইনি অত ভোরবেলা। তবে আমি বেরিয়েছিলাম 5:30 নাগাদ, এসে আমি একটা টাইম ল্যাপস এখানে বসিয়েছি সানরাইজটা তোলার জন্য। এই দিক থেকেই সূর্যটা ওঠে, লাকি ফর আস। অ্যান্ড এই জায়গাটা অত্যন্ত সুন্দর হয়ে উঠেছে সানরাইজের সময়। আলোটা যখন এসে পড়েছে, আর এই সূর্যের যে আলোটা এসে আমাদের টাচ করছে, এটা এত ঠান্ডার মধ্যে আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো অনুভূতি দিচ্ছে। এখানে আর কিছুক্ষণ সময় কাটাবো। আমরা এখান থেকে বেরিয়ে যাবো অ্যাকচুয়ালি। আমরা আজকে তাওয়াংয়ের সাইট সিইং করবো, মানে লোকাল সাইট সিইং যেগুলো রয়েছে সেই সবগুলো করবো। কালকে রাত্রে ডিনারটা আপনাদেরকে দেখানো হয়। ডিনারটাতে আমরা নিয়েছিলাম চিকেন এবং রাইস বানাতে বলেছিলাম। তো ওনারা এক্সট্রা করে ডাল, আরও আলু ভাজা, আরও পাঁপড়, অনেক কিছু বানিয়েছিলেন। সেগুলো আমি আর খাইনি, কারণ খিদেও তেমন ছিল না, আর ঘুমও প্রচণ্ড পরিমাণে পাচ্ছিল। তাই জন্য আমি শুধু চিকেন আর রাইসই খেলাম। ভালো হয়েছিল, অ্যাভারেজ। বিশাল এক্সট্রা অর্ডিনারি বলবো তা নয়। আর অ্যাকচুয়ালি তাওয়াংয়ে এসে, এত পাহাড়ের উপরে এসে আপনারা বাঙালি খাওয়ার এক্সপেক্টও করতে পারেন না, তাই না? তবে এখানকার হিসাবে যেরকম নর্থ ইস্টে আমরা ন্যাচারালি চিকেন খেয়ে থাকি, সেই হিসাবে বলবো যে খুবই ভালো হয়েছিল। হোমস্টেটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই সুন্দর। হোমস্টেটার নাম হলো ফামলে হোমস্টে, যতদূর সম্ভব কাল রাত্রে দেখেছি। ঠিক মতো জানি না, কারণ এই হোমস্টেটা আমরা বুকিং করিনি। হোমস্টেটা বুকিং করেছে আমাদের যিনি ড্রাইভার আছেন, তিনি পঙ্কজজি। ওনার ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা অ্যাকচুয়ালি জামেরিতে যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টের ওনারের থ্রুতেই আমরা ওনার কন্ট্যাক্ট পেয়েছি। তো ওনাকেই বলেছিলাম তাওয়াংয়ে আমাদের জন্য একটু নিরিবিলি এলাকাতে একটা হোমস্টে খুঁজে দিতে, কারণ তাওয়াং তো অ্যাকচুয়ালি সিটি এরিয়া। যারা আপনারা এসেছেন তারা সবাই জানেন। তো আমরা চেয়েছিলাম একটু মার্কেট থেকে দূরে, একটু নিরিবিলি জায়গাতে একটা হোমস্টে। তো সেই জন্যই আমরা আমাদের ড্রাইভার দাদাকেও সেইভাবেই বুঝিয়ে বলেছিলাম। উনি আমাদেরকে এই হোমস্টেটা ফিক্স করে দিয়েছে। এই হোমস্টেটা খুবই ভালো, খুবই ভালো। এখান থেকে ভিউ খুব সুন্দর, পুরো যতটা দেখা যায়, যতটা খোলা আছে বলবো, 360 ডিগ্রি ভিউ তা নয়। পিছন দিকে ঘর আছে, দেখতেই পাচ্ছেন। এই পিছনের রুমটাই হচ্ছে আমার রুম। তো কিন্তু যতটা দেখা যায় 180 ডিগ্রির থেকেও বেশি, ততটাই দেখতে পাবেন ভিউ, কারণ আশেপাশে কোনো বড় বিল্ডিংই নেই। এটা একটু নিরিবিলি এলাকাতে। তো যদি এরকম টাইপের জায়গা পছন্দ হয়, আমার ভিডিওতে আপনারা বেশিরভাগ সময় যে হোমস্টেগুলো দেখতে পাবেন, সেগুলো একটু নিরিবিলি জায়গাতে, একটু অফবিট এরিয়াতে, কারণ আমি এইসব জায়গাগুলোতেই থাকতে বেশি প্রিফার করি। তো সব জায়গাতে যেখানেই যাই না কেন, ক্রাউডি প্লেস থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। আপনাদেরও যদি ইন্টারেস্ট এই ধরনের জায়গার উপরে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটাকে, আর শেয়ার করুন ফ্যামিলি মেম্বারদের সাথে, বন্ধুদের সাথে, যাদের সাথে আপনারা এই জায়গাটাতে আসতে চান, এখানে এসে সানরাইজ দেখতে চান। আনফর্চুনেটলি আমি এখন একা বসে আছি, কারণ আমার সাথে আমার বন্ধু যে এসছে তার একটু শরীরটা খারাপ, তো সে এখন ঘুমাচ্ছে। তো আমি এখানে একা বসে আছি। বাট আপনার অ্যাকচুয়ালি এই জায়গাটা এতটাই সুন্দর, এখানকার সৌন্দর্য এতটাই সুন্দর, একা থাকলেও হয়তো একা মনে হয় না।
তাওয়াং শহরে আমাদের প্রথম সকাল। তৈরি হয়ে বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের লোকাল সাইট সিন করার উদ্দেশ্যে। হঠাৎ নিচ থেকে একটা আওয়াজ আসলো। কৌতূহলের সাথে নিচে পৌঁছে গেলাম। গিয়ে দেখি আমাদের হোমস্টের সামনে বসে এখানকার দুজন লোক পারাসো নামের একটি খেলা খেলছে। ये पाराशो 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 हाँ 3 हाथ लगातार। अच्छा, तो हर किसी को एक एक बारी मिलता है ना? हाँ हाँ चले निकलता তাওয়াংয়ের লোকাল সাইট সিংয়ের প্রথম যে প্লেস, প্রথম যে জায়গা, সেখানে আমরা এসে অলরেডি পৌঁছেছি। এটা অ্যাকচুয়ালি 6th দলাই লামা, যিনি তার জন্মস্থান। আর এখানে একটা গাছ আছে, এই যে এই গাছটা, এটা উনি এখানে বসিয়েছিলেন। ওনার জন্ম হয়েছিল এখানটাতে। তো এই জায়গাটা পুরোটা দেখবো ঘুরে, কোথায় কি আছে। এখানে কিছু পেয়ার ফ্লাক্স লাগানো আছে। এই যে গাছটা, বিশাল বড় গাছ। ষষ্ঠ দলাই লামা, যার প্রকৃত নাম সাংয়াং গ্যাতসো, তিনি তাওয়াংয়ের এক পবিত্র স্থানে জন্মগ্রহণ করেছিলেন। এই স্থানটি বৌদ্ধদের কাছে ডিপলি সিগনিফিকেন্ট। শৈশব থেকেই তার মধ্যে আধ্যাত্মিকতার প্রভাব লক্ষ্য করা যায়, যা ওনাকে পরবর্তীকালে দলাই লামা হিসাবে স্বীকৃতি পেতে সাহায্য করেছিল। এখান থেকে তাওয়াং মনেস্ট্রি দেখা যায়, বাট ক্যামেরায় হয়তো দেখা নাও যেতে পারে। ওইখানটা তাওয়াং মনেস্ট্রি দেখা যাচ্ছে। তাওয়াং মঠের সাথে তার সম্পর্ক অবিচ্ছেদ্য। এটি ওনার শৈশব এবং ধর্মীয় শিক্ষার পাঠস্থান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে ষষ্ঠ দলাই লামার গুরুত্ব অপরিসীম। ওনার জন্মস্থান আজও বহু বৌদ্ধ ধর্মাবলম্বী পর্যটকদের তীর্থস্থানের জায়গা। এখানে কিছু লেখা আছে, দেখুন, আপনারা স্ক্রিন পজ করেও পড়ে নিতে পারবেন আই থিঙ্ক। তো এখানে আর সময় কাটাবো না, আমরা এখান থেকে বেরিয়ে যাবো, তাওয়াং মনেস্ট্রির দিকে যাব। আমি গিয়ে মনেস্ট্রিটাকে পুরোপুরি এক্সপ্লোর করবো। তাওয়াং মনেস্ট্রি, যার সম্পূর্ণ নাম তাওয়াং গালদেন নামগেই লাতসে। তা কথার অর্থ ঘোড়া বা হর্স। ওয়াং কথার অর্থ চুজেন বা নির্বাচিত, অর্থাৎ তাওয়াং কথার অর্থ হলো ঘোড়া দ্বারা নির্বাচিত স্থান। এমন নাম হওয়ার পিছনে রয়েছে একটি ইন্টারেস্টিং কাহিনী। শোনা যায় পঞ্চম দলাই লামার নির্দেশে তার শিষ্য মিরাক লামা একটি ঘোড়াকে সাথে নিয়ে এই অঞ্চলে একটি মনেস্ট্রি বানানোর জন্য সঠিক জায়গা খুঁজতে বেরিয়েছিলেন। কিন্তু অনেক খোঁজার পরেও উনি কোনো পছন্দের জায়গা না পেয়ে খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে উনি লক্ষ্য করেন ওনার ঘোড়াটিকে আশেপাশে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। উনি ঘোড়াটিকে খুঁজতে খুঁজতে একটি পাহাড়ের উপরে এসে পৌঁছান এবং দেখেন ঘোড়াটি সেখানে নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। অনেক চেষ্টা করেও উনি সেখান থেকে ওনার ঘোড়াটিকে সরাতে পারলেন না। তখন তিনি বুঝতে পারলেন এটি নিশ্চয়ই কোনো ঐশ্বরিক সংকেত। তারপর থেকেই এই অঞ্চলের নাম হয় তাওয়াং এবং পরবর্তীকালে 1680 থেকে 81 খ্রিস্টাব্দে এখানেই গড়ে ওঠে একটি মনেস্ট্রি, যার নাম রাখা হয় তাওয়াং গালদেন নামগেই লাতসে, যার বাংলা মানে দাঁড়ায় ঘোড়া দ্বারা নির্বাচিত সম্পূর্ণ বিজয়ের এক ঐশ্বরিক স্বর্গ। আমার পিছনে এখন দেখা যাচ্ছে তাওয়াং মনেস্ট্রি, পুরো তাওয়াং মনেস্ট্রি। এই যে পুরো তাওয়াং মনেস্ট্রি, এটা যাবো ওই দিকটাতে হেঁটে হেঁটে। আর এখান থেকে পুরো তাওয়াং শহরের ভিউ পাওয়া যায়। ওই দূরে ওইখানটায় জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। এই হলো অ্যাকচুয়াল মনেস্ট্রি। এই পথ দিয়ে সোজা উঠে যেতে হবে, অনেকটা দূর। গাড়ি আমাদের ওই দূরে। সুতরাং যারা আসবেন তারা এটুকু মাথায় রাখবেন যে রাস্তাটা কিন্তু অনেকটা গাড়ির থেকে, অনেকটা পথই আপনাদের হেঁটে আসতে হবে এখানে। আর চড়াই, এই দেখুন এখান থেকে ভিউ দেখুন, কি অসাধারণ ভিউ এখান থেকে। হেঁটে এসে দুটো রাস্তা পাবেন, একটা সিঁড়ি উঠে গেছে আর একটা ওপাশ থেকে ঘুরে। আমি সামনে সিঁড়িটা দেখতে পেয়েছি, সিঁড়ি দিয়ে এসছি আর এখন হাঁপাচ্ছি। এই সিঁড়ি আমার সহ্য হয় না কোনোদিন না। ঢালু চড়াই তাও উঠে যাওয়া যায়, বাট সিঁড়ি এই হলো তাওয়াং মনেস্ট্রি।
অরুণাচল প্রদেশের এই তাওয়াং মনেস্ট্রি ভারতের সবচাইতে বড় মনেস্ট্রি। মনেস্ট্রির মেন টেম্পেলের ভেতরটা অত্যন্ত সুন্দর এবং কালারফুল। যদিও মনেস্ট্রিগুলি বেশিরভাগই নানান রকম রং দিয়েই সাজানো হয়, তাও আমি বলবো আমার দেখা সবচাইতে উজ্জ্বল এবং রঙিন মনেস্ট্রি হয়তো এই তাওয়াং মনেস্ট্রি। মনেস্ট্রিগুলো সবসময় আমার খুব ভালো লাগে এখানকার শান্ত পরিবেশের জন্য। অত্যন্ত সুন্দর একটি মনেস্ট্রি, অনেক বড় একটা বুদ্ধা স্ট্যাচুও আছে ভিতরে, খুবই সুন্দর, খুবই সুন্দর। মনেস্ট্রির ভিতরে রয়েছে ভগবান বুদ্ধার এক বিশাল স্বর্ণমণ্ডিত মূর্তি, আর তার ঠিক সামনেই একেবারে মাঝ বরাবর রয়েছে মঙ্কদের প্রেয়ার করার জায়গা। প্রায় 400 বছর পুরনো এই মনেস্ট্রি অপূর্ব সব ঐতিহাসিক কারুকার্যে পরিপূর্ণ। এখানে কাটানো প্রতিটি মুহূর্ত এক অসাধারণ অনুভূতি। এটিকে শুধুমাত্র মনেস্ট্রি বলাটা ভুল হবে। তাওয়াং মনেস্ট্রিতে প্রায় 400 থেকে 500 মঙ্ক বসবাস করেন। এই যে ঘরগুলো দেখছেন, এখানে বেশিরভাগ ঘরই এক একটি হোস্টেল, যেখানে প্রতি 10 থেকে 12 জন শিক্ষার্থীর সাথে একজন করে শিক্ষক বসবাস করেন। এছাড়াও তাওয়াং মনেস্ট্রিতে রয়েছে লাইব্রেরি, স্কুল, কিচেন, এই সব কিছু মিলিয়ে মনেস্ট্রিটা যেন নিজের মধ্যেই একটা গোটা শহর। আর এখানকার শান্ত পরিবেশ এবং মানুষের বন্ধুত্বপূর্ণ ব্যবহার সে এক চিরকালীন অভিজ্ঞতা। ছোট ছোট মঙ্কদের সারল্য আর পড়াশোনার প্রতি তাদের আগ্রহ দেখে মুগ্ধ হতে হয়। आपका नाम? अच्छा, वो क्या बोला आपका दोस्त? এক অন্যরকম স্পিরিচুয়াল পজিটিভিটি লুকিয়ে আছে এই মনেস্ট্রির মধ্যে। ভারতবর্ষের এই সবচাইতে বড় মনেস্ট্রিটি কেবলমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং অনুভূতির এক অদ্ভুত মেলবন্ধন। তুমি চেনো? তুমি চেনো আমাকে? হ্যাঁ, তুমি চেনো আমাকে? ও রে বাবা, ওরে বাবা রে। তাওয়াং মনেস্ট্রি তো ঘোরা হলো, কিন্তু খিদে তখন আমাদের অবস্থা দফারফা। তাই লাঞ্চের জন্য সোজাসুজি চলে এলাম তাওয়াংয়ের এই বিখ্যাত মা কালী হোটেল। জানেন তো, এই হোটেলের মালিক একজন অসমিয়া মানুষ হলেও এখানে একদম খাঁটি বাঙালি খাবারের স্বাদ পাওয়া যায়। পাহাড়ের কোলে এতদিন পর ডাল ভাত মাছের গন্ধ পেয়ে মনটা যেন জুড়িয়ে গেল। আমরাও আর দেরি না করে অর্ডার করে দিলাম গরম গরম চিংড়ি মাছের মালাইকারি, কচি পাঁঠার মাংস আর মুরগির ঝোল। তবে সবচেয়ে বড় চমক ছিল আসামের লোকাল মাছ শিলগুড়িয়া। রান্নাবান্নার গুণমান কিন্তু এখানে অত্যন্ত ভালো। কি সুন্দর, তোর গায়ে তো যা লোম, তো পাখা বানানো যাবে তো। এক পেট ভুরিভোজ সেরে খানিকক্ষণ হাঁটাচলা করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। কুয়াশা সরিয়ে আমাদের সামনে তখন দাঁড়িয়ে আছেন এই পাহাড়ের পাহারাদার, বিশাল সেই জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু। এই বিশাল ভগবান বুদ্ধা স্ট্যাচুটির উচ্চতা প্রায় 30 ফিট, আর ওনার শান্ত চাউনি আর চারপাশের হিমশীতল হাওয়া সব মিলিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। ওই দূরে দেখা যাচ্ছে ওইখানটাতে, ওটা তাওয়াং মনেস্ট্রি। আমরা একটু আগে ওখানটা ছিলাম, এখন আমরা ওখান থেকে ড্রাইভ করে ঘুরে ঘুরে এইখানে এসেছি। মনে হচ্ছিল সময়ের চাকা যেন এখানেই এসে থমকে গেছে। এখানেই বসে কাটিয়ে ফেললাম আজকের সানসেটের সময়টা। নিচে তাওয়াং শহরটা তখন আলোয় সেজে উঠেছে। দূরে কোথাও মনেস্ট্রির ঘন্টার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বারবার মনে হচ্ছিল, আমরা হয়তো অনেক দূরে চলে আসি শান্তির খোঁজে, কিন্তু আসল শান্তি কোথায় লুকানো থাকে? কোনো জায়গায়, নাকি সেই জায়গায় কাটানো মুহূর্তগুলোতে? সেদিন রাত্রে হাড় কাঁপানো ঠান্ডার মাঝেও আবারও পৌঁছে গিয়েছিলাম তাওয়াং শহরের সেই বিখ্যাত মা কালী হোটেলে। দুপুরবেলায় শুনেছিলাম রাত্রে নাকি এখানে হাঁসের মাংস রান্না হবে। সেই লোভেই ছুটে এসেছি আর কি। আজ সন্ধ্যেটা জমে যাবে। আর এখন যা ঠান্ডা, আপনারা সবাই জানেন, যারা হাঁসের মাংস খান বা পছন্দ করেন তারা সবাই জানেন যে ঠান্ডার সময় হাঁসের মাংস ভালো লাগে। আর এখন এখানে 1 ডিগ্রি টেম্পারেচার, তো সুতরাং আশা করি তো খুবই ভালো লাগবে। আমার নাম হলো অমল শাহ, তাওয়াং ওল্ড মার্কেটের দোকান। এটা বাঙালি খাবার। এখানকার লোকাল মাছ পাবে, শিলগুড়িয়া, ইলিশ, চিতল, পাবদা, চিংড়ি মালাইকারি, ভ্যারাইটিস সব কিছু, সব ধরনের খাবার। হ্যাঁ, খালি আমার এখানে শুয়োরের মাংস হয় না। না, সে ঠিক আছে, এটা হয়তো অনেকেই প্রিফার করবে জিনিসটা। হ্যাঁ, আমি ওটা করি না। হ্যাঁ হ্যাঁ, আর এটা এখন আমরা নিয়ে যাচ্ছি এখান থেকে হাঁসের মাংস।
প্যাকিং হয়ে গেছে আমাদের। এই যে হাঁসের মাংস হাঁসের মাংস পাওয়া যায় এখানে। তাওয়াংয়ের এই প্রথম দিনটা আমাদের শিখিয়ে দিল জীবনটা শুধু গন্তব্যে পৌঁছানোর নাম নয়, বরং সেই পথের প্রতিটা বাঁকে লুকিয়ে থাকা গল্পের নাম। এই হাঁসের মাংসের তৃপ্তিদায়ক ডিনার আর হাড় কাঁপানো ঠান্ডার মাঝেও এক অদ্ভুত শান্তি নিয়ে আজ আমরা দিনটা শেষ করছি। কিন্তু সফর কি এখানেই শেষ? একদমই নয়। পরের পর্বে আপনাদের নিয়ে যাব আরও উঁচুতে, যেখানে মেঘেদের ঘরবাড়ি আর যেখানে ভারত চীন সীমান্তের সেই রুদ্ধশ্বাস গল্পগুলো অপেক্ষা করছে। দেখা হবে অরুণাচল সিরিজের পরের পর্বে, সেলা টানেল, মাধুরী লেক এবং গুমলা পাসের সেই রোমাঞ্চকর জার্নিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর তাওয়াং নিয়ে আপনাদের কোনো স্মৃতি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন আর পাহাড়ের মতোই অটল থাকুন। ধন্যবাদ।